এই মুহূর্তে সেন্টার অফ অ্যাট্রাকশন অমর দত্ত নাগরিক শংসাপত্র পেয়েছেন যিনি, অর্থাৎ সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন এই মুহূর্তে পেয়েছেন অমরবাবু। অমরবাবু, আপনাকে শুভেচ্ছা জানাতে পারি। আশা করি যে আপনি ভারতের আর 5 জনের মতন 140 কোটির এই সুপার পাওয়ারের একজন। এখন বাংলাদেশ থেকে চলে আসতে হলো কেন? অমরবাবু, আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন পত্রপত্রিকায়, আপনারা 1947 সালের দেশভাগের ঘটনা আমরা জানি না, কিন্তু 1971 সালে যেটা ঘটেছে বা বিভিন্ন এর পরবর্তীতে যে পরিস্থিতি হয়েছে আমরা অনেক দৃশ্য চোখে দেখেছি এবং তখনই মনে হয়েছে যে এখানে আমাদের থাকার মতো উপযুক্ত জায়গা নয়। আপনাদের আমার ধর্ম বাঁচাতে, আমার পরিবারকে সুরক্ষিত রাখতে, আমার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে আমাকে অন্যত্র যেতেই হবে। আমাদের ছিল চট্টগ্রামে। চট্টগ্রাম তো চট্টগ্রাম তো দারুণ জায়গা। চিটাগংয়ের মানুষ চট্টগ্রাম থেকে হঠাৎ পশ্চিমবঙ্গে চলে এলেন, একদম সিএ সার্টিফিকেট ইস্যু করা হলো। মানে বাংলাদেশে হিন্দুরা বা চট্টগ্রামে তো একটা সময় শুনেছি আমি হিন্দুরা মেজরিটি ছিল, চট্টগ্রাম তো আমাদেরই হওয়ার কথা ছিল এক সময়। মানে চট্টগ্রামে বা বাংলাদেশে হিন্দুদের অবস্থা তার মানে ভালো নয়। একদম যেটা বলছেন সেটা সত্যি বলছেন। আপনারা জানেন যে বীর বিপ্লবী সূর্য সেনের বাংলা, সেই বাংলা অনেক ঐতিহ্যের সাক্ষী আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব বাংলা থেকে দিয়েছে। আজকে যখন ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, হিন্দুদের একটা অগ্রণী ভূমিকা ছিল। মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে কল্পনা দত্ত, লোকনাথ বল, অর্ধেন্দু গুহ, অনেক বিপ্লবী তারা ছিলেন। তারা দেখেছিলেন দেশটা ভাগ হওয়ার পরে সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই নিরাপদে দেশে থাকবে। কিন্তু 1971-এ পট পরিবর্তনের ফলে ওখানে যা হয়েছে, হিন্দুরা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে, সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো সেখানে থাকতে হচ্ছে। কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, আইনি আশ্রয় পাওয়া যায় না, জোর করে জমি লুট করা হচ্ছে, জোর করে ধর্মান্তরণ করা হচ্ছে, জোর করে হিন্দু সম্পত্তি ছিঁড়ে নেওয়া হচ্ছে। এই নানা রকম শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতনের কারণে আজকে হিন্দুরা বাংলার সাথে বাধ্য হচ্ছে। সেটা আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় টিভিতে দেখছেন। বর্তমানে বাংলাদেশের কী অবস্থা এটা কারো অজানা নয়। মানে সিএ হওয়াতে অন্তত আপনাদের লাভটা হয়েছে এবং এই যে অস্ত্রটা এটা ভারতবর্ষ যে ব্যবহার করছে সিএ, সত্যিই তো অমর দত্তরা কোথায় যাবে? গোটা পৃথিবীর হিন্দুরা কোথায় যাবে যারা হিন্দু হওয়ার জন্যই শুধুমাত্র মার খেয়ে খেয়ে মরছে বা এক রাতের নোটিসে পালিয়ে যাচ্ছে? অমরবাবু, আমি যদি আপনাকে বলি, আমাদের এপারে একটা সেকুলার হওয়ার একটা ব্যাপার আছে। সেকুলার বোধহয় ভালো হওয়া, কিন্তু এই সেকুলার হতে গিয়ে অনেক সময় দায়টা শুধু হিন্দুদের ওপরই আসে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশেও এটা হয়েছে। আপনারাও নিশ্চয়ই সেকুলার ছিলেন, যতদিন না আপনাদের এক রাতের নোটিসে এপারে আসতে হয়। যারা আজকে এখানে সেকুলার নাটক করছে, আমি তাদের বিরোধী দলে তাদেরকে বলতে চাই, যদি আজকে এটা সেকুলার, যদি সেটা বাংলাদেশ সেকুলার হতো তাহলে আজকে তারা কেন ছেড়ে এলেন? আমি অনেক বিরোধী দলের নেতাকে জানি, তারা ভারতবর্ষের বিভিন্ন কারণে প্রতিষ্ঠিত, কেউ নেতা আছেন, কেউ মন্ত্রী আছেন, কেউ ব্যবসায়ী আছেন। তাহলে তাদের সেকুলারিজম ওখানে চলেনি। আজকে তারা এখানে সেকুলার বলছে, একটা বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে সব কিছু মাপ, আর হিন্দুদের ক্ষেত্রে তারা তখন বৈষম্য দেখায়। এটাই কি তাদের সেকুলারের নমুনা? তাদের বিচার কিন্তু দ্বিচারিতা তারা করছে, বিশেষ করে হিন্দুদের সাথে। এখানে যারা হিন্দুরা আছে তারা এখানে সমান অধিকার পাচ্ছে না, তারা সরকারি কাজ পাচ্ছে না, তারা বিভিন্নভাবে বঞ্চিত। আজকে প্রশাসনিক ক্ষেত্রে তারা অসহযোগিতা করে। আজকে আমি বারবার বলছি, কেউ পাসপোর্ট করতে গেলে তার পরিবারের সবার কাগজ চায়, তার জন্মের সার্টিফিকেট চায়। আপনার বাবা কোথায় জন্মেছিল, বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে আসুন, আপনার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট নিয়ে আসুন। এই ধরনের বিভিন্নভাবে হ্যারাস করে এবং পুলিশ তাদেরকে একটা জুলুমবাজি করে চাঁদা তোলার চেষ্টা করে। আজকে একটা লোক একটা পাসপোর্ট করতে গেলে ধরনের হয়রানি হয়। বিভিন্ন সরকারের সুবিধা নিতে গেলে সেখানে সবসময় আপনি বাংলাদেশি, এই যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে করে রাখা, এটা বৈষম্য নয় কি? কেন এটা হবে? আজকে কার দোষে আজকে আমাদের শরণার্থী হতে হলো? 1947 সালের দেশটা কেন ভাগ হলো? আজকে যারা সেকুলারে গান গায়, তাহলে তারা ধর্মভিত্তিতে 1947 দেশটা ভাগ না করলে আজকে পাকিস্তান হতো না, আজকে বাংলাদেশ হতো না, আজকে আমাদের উদ্বাস্তু এখানে আসতে হতো না। আমরা কার অপরাধে আমরা আজকে উদ্বাস্তু হলাম? ওখানেও নির্যাতনের শিকার, এখানে আমরা বঞ্চনার শিকার হচ্ছে। কেন? কি অপরাধে? আমাদের কি অপরাধ ছিল? আজকে এদেশের বিগত কোনো সরকার ভাবেনি
যে তারা কখনো ভাবেনি যে যারা ওখান থেকে উদ্বাস্তু হয়ে এসছে তারা যেন এখানে সমান নাগরিক অধিকার পায়, শিক্ষিত লোকেরা যারা তারা যেন এখানে চাকরি পায়, তারা যেন এখানে বহাল হয়ে থাকতে পারে, তার জন্য কোনো ব্যবস্থা হয়নি। একটা দ্বিচারিতা, একটা বৈষম্যমূলক আচরণ, একটা বিমাতাসুলভ আচরণ এখানে করছে। আজকে এত বছর কেন লাগলো? আমি 35 বছর পরে, আমি 90 সালে আমি এখানে এসেছি, আজকে 35 বছর পর নাগরিকত্ব সার্টিফিকেট পেলাম এবং আমরা সেলিব্রেট করব। আপনার মতন বাংলাদেশ থেকে যারা যারা এসেছেন এবং যারা যারা সিএ এর মাধ্যমে আমাদের 140 কোটির একজন, তাদের প্রত্যেককে বলবো, হিন্দুদেরকে বলবো যে সারা পৃথিবীতে কেউ থাকুক বা না থাকুক, আপনাদের ভারত বলে একটা হোমল্যান্ড ছিল, হয়তো অফিসিয়ালি আজ নেই, কিন্তু আনঅফিসিয়ালি ভারত হিন্দুদের হোমল্যান্ড হিসেবেই হয়তো আপনাদের জন্য অক্ষত থাকবে। আমি বাকিদের কাছে যাওয়ার আগে অমরবাবু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন। অমরবাবু বললেন যে নেতাদের একটা অদ্ভুত সেকুলারিজম আছে, পশ্চিমবঙ্গের নেতাদের বা সাধারণ মানুষের। তারা সব কিছু বলে, আমাদের সুপুরি গাছ ছিল, আমাদের বাগান ছিল, গোল্লাচুটের মাঠ ছিল, আমাদের পোষা মেনিবেড়াল ছিল, আমাদের তুলসীতলা ছিল, আমার ক্ষেত ভর্তি ফসল ছিল, আমার দাদু ছিল, ঠাকুরদা ছিল, রহিম চাচা ছিল, বন্ধু ইয়াকুব ছিল, অমল ছিল, কুসুম ছিল, সব ছিল। কিন্তু কেন ওপারের সব কিছু ছেড়ে এপারে আসতে হয়েছিল? রিপাবলিক বাংলার চোখে চোখ রেখে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে প্রশ্ন করছে যে আমরা সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারা কেন পূর্ববঙ্গের মানুষ হওয়ার পরেও পশ্চিমবঙ্গে এসে রাজনীতিটা করতে হয়েছে? পূর্ববঙ্গে শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনীতিটা করেছিলেন তারা কেন রাজনীতিটা করতে পারেননি? এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখাবো ফুল ফ্রেমে এবং 30-70-তে যে ছবিগুলো দেখাবো, দেখুন কেন ওপার ছেড়ে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল ঘোষকে। মালিকান্দা ঢাকার ভূমিপুত্র প্রফুল্ল ঘোষ আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন? পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কেন হওয়া গেল না? আজ তার জবাব বাংলার মানুষ চায়। এরপরে প্রফুল্ল সেনহাটি খুলনার মানুষ ছিলেন। খুলনার এক দাপুটে যুবক, এক যুব নেতা, তাকে কেন খুলনাতে রাজনীতি ছেড়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে হলো, কলকাতায় রাজনীতি করতে হলো? জবাব চাইছে বাংলা। বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায় শ্রীপুর খুলনার মানুষ ছিলেন। বিধানচন্দ্র রায় কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না? কেন পূর্ববঙ্গের তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না? আজ তার জবাব বাংলার মানুষ চায়। যারা সেকুলার তাদেরকে এই জবাব দিতে হবে। সিদ্ধার্থ শঙ্কর রায় এপার বাংলায় এসে ইমার্জেন্সির সময় সবচেয়ে বড় ভূমিকা, কেন তাকে পালন করতে হলো? কেন পূর্ববঙ্গে তিনি রাজনীতিটা করতে পারলেন না? কেন হাসারা, ঢাকার হাসারা বলে একটি জায়গা ছিল, অনেকেই স্মৃতি রোমন্থন করবেন, আমার পূর্বপুরুষরাও ঢাকার ছিলেন, বারুদি গ্রামের। সেরকম হাসারা ঢাকার মানুষ থাকা সত্ত্বেও কেন আমাদের পরিবারের মতন সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরিবারকে এপারে আসতে হয়েছিল? কে জবাব দেবে? এসএফআই দেবে, ডিওয়াইএফআই দেবে, সিপিএম দেবে? বড় বড় লেকচার মানে সেকুলারিজম তারা একের পর এক ডায়লগবাজি করে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর জ্যোতি বসু, কোন সিপিআইএম এর নেতা, কোন সিপিআই এর নেতা এই প্রশ্নের উত্তর দেবে? বারুদি গ্রাম ঢাকা, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, আমার পূর্বপুরুষই বারুদি গ্রাম ঢাকার। জ্যোতি বসু বা আমার পূর্বপুরুষকে কেন এপারে এসে ভিটেমাটি নতুন করে বানাতে হলো? জ্যোতি বসু কেন বাংলাদেশে, জ্যোতি বসুর কি কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা কম ছিল? কেন শেখ মুজিবুর রহমানের জায়গায় জ্যোতি বোস বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না? বা বুদ্ধদেব ভট্টাচার্য এত সংস্কৃতি, এত শিক্ষা নিয়ে কেন কলকাতায় আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হলেও পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারলেন না? এই নামগুলো পারল না রাজনীতি করতে ওপার বাংলায়। কেন তাদের পরিবারকে এপার বাংলায় চলে আসতে হয়েছিল? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।